বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা অংশ গতির সমীকরণ। আজকে আমরা গতির সমীকরণ বিষয়ে আলোচনা করব। আমরা গতি সমীকরণ সম্পর্কে নবম দশম শ্রেণীতেও ধারণা নিয়ে এসেছি। আমরা এখন সেই সমীকরণগুলো একটু ভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করব। আমরা নবম দশম শ্রেণীতে একভাবে প্রমাণ করে এসেছি, একভাবে প্রতিপাদন করে এসেছি। এবার আমরা একটু ভিন্নভাবে ক্যালকুলাসের মাধ্যমে সেগুলোকে কিভাবে প্রতিপাদন করা যায়। আমরা ক্যালকুলাস সম্পর্কে ইতিমধ্যে ধারণা পেয়েছি, সেই ধারণাকে কাজে লাগিয়ে আমরা এই গতির সমীকরণগুলো কিভাবে প্রতিপাদন করব সেটা দেখব। আমাদের গতি বিষয়ক যে রাশিগুলো আছে, গতি সেই রাশিগুলোর মধ্যে সম্পর্কিত সমীকরণই হচ্ছে গতির সমীকরণ। গতি বিষয়ক রাশিগুলো কি? আমরা যখন কোনো বস্তু গতিশীল হয়, একটা নির্দিষ্ট দিকে গতিশীল হয়, যদি আমরা সেই দিকটাকে এক্স অক্ষ বরাবর ধরে নিই, তাহলে আমরা সেই অবস্থান, সেই গতিশীল বস্তুর বা যে বস্তুটা গতিশীল হবে সেই বস্তুর আদি অবস্থানকে আমরা এক্স নট দিয়ে প্রকাশ করে নিতে পারি, আদি বেগকে আমরা ভি নট দিয়ে প্রকাশ করে নিতে পারি। এরকম কিছু রাশি আছে যেগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে যে সমীকরণ পাবো, সেই সমীকরণগুলোই হচ্ছে গতির সমীকরণ, গতি বিষয়ক রাশি। যেমন আরো কিছু রাশি আছে, সরণ, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি। যদি আমরা এইগুলোকে আমরা এভাবে লিখি যে আদি অবস্থান, আদি অবস্থান এক্স নট, আদি বেগ ভি নট, শেষ বেগ ভি, সরণ এস, ত্বরণ এ, সময় টি। দেখো এখানে আমরা কয়টা রাশি পাইছি? 1 2 3 4 5 6টা। এই অবস্থান আর অবস্থানের পরিবর্তনটা হচ্ছে সরণ। আমরা এই যে মোটামুটি এই 5টা রাশিকে, যে 5টা রাশি পেলাম, এটাকে আমরা আদি বেগ ভি নট দিয়ে আদি বেগ বোঝাচ্ছি, যেটা আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম। ইউ দিয়ে, ইউ এর মাধ্যমে প্রকাশ করে এসেছিলাম আদি বেগকে। এটা সেখানে আদি বেগকে আমরা প্রকাশ করছি ভি নট দিয়ে, শেষ বেগ ভি, সরণকে এস, ত্বরণকে এ এবং সময়কে টি। এই 5টা রাশি নিয়ে সম্পর্কিত যে সমীকরণ, সেই সমীকরণ হচ্ছে গতি বিষয়ক সমীকরণ। আমরা যে নবম দশম শ্রেণীতে শিখে এসেছি এই 4টা সূত্র, গতি বিষয়ক এই 4টা সূত্র, দেখো প্রত্যেকটা সমীকরণের ভিতরে বা প্রত্যেকটা সূত্রের ভিতরে 4টা করে এই রাশি আছে। আমাদের এখানে চলক হচ্ছে 5টা, 5টার মধ্যে প্রত্যেকটার ভিতরে কিন্তু 4টা করে রাশি আছে। 4টা করে রাশি নিয়েই আমাদের এই সমীকরণ গুলো তৈরি। যাক, কোনটা কিভাবে তৈরি হয়েছে বা কোনটা কোন কাজে লাগবে আমরা আলোচনায় পাবো। এই সমীকরণগুলো আমরা কিভাবে পেলাম সেটা আমরা ধাপে ধাপে আলোচনায় পাবো। আমাদের এই যে 4টা রাশি, 4টা চলক, 4টার মধ্যে প্রত্যেকটা সমীকরণ 4টা, 5টা চলকের প্রত্যেকটা সমীকরণ 4টা দিয়ে তৈরি। প্রত্যেকটার ভিতরে কোনো না কোনো রাশি, 5টার মধ্যে কোনো না কোনো রাশি অমিট আছে। এই 4টা
মধ্যে আমাদের যদি যে কোনো তিনটা জানা থাকে আমরা অপরটা বের করে নিতে পারবো। যাই হোক, আজকে আমরা শুরু করি। প্রথম সমীকরণটা কি ছিল? v ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এটা দিয়ে আমরা প্রথম শুরু করি। আমরা যেটা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম ভি নট এর জায়গায় ইউ দ্বারা। সেটাই সেই আদি বেগকে, আদি অবস্থান জিরো থেকে শুরু, সেই বেগটাকে আমরা প্রকাশ করছি ইউ এর পরিবর্তে ভি নট দিয়ে, অর্থাৎ শূন্য সময় শুরু থেকে অর্থাৎ আদি অবস্থান, আদি বোঝাতে এই শূন্য দিয়ে প্রকাশ করা হয়েছে ভি নট প্লাস এটি দিয়ে। এখন আমরা দেখব এটা কিভাবে প্রতিপাদন করা যায়। আমরা ধরে নিলাম যে এই কোন একটা বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর যদি গতিশীল হয় এবং সেখানে শুরু টি ইকুয়াল টির মান শূন্য, শূন্য সময় থেকে শুরু, যেখানে আদিবেগ ভি ইকুয়াল টু ভি নট। এইভাবে প্রাথমিক যে অবস্থা, প্রাথমিক অবস্থা টি মান যখন জিরো তখন বেগের মান আদিবেগ ভি নট দিয়ে প্রকাশ করা হয়েছে। আমরা ত্বরণ সম্পর্কে পড়ে এসেছি যে ত্বরণ কাকে বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর সেই ত্বরণটাকে আমরা প্রকাশ করে এসেছিলাম কি, a ইকুয়াল টু ডিভি বাই ডিটি, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে এসেছি। আগের টপিকে যেটা দেখে এসেছি, ত্বরণ ব্যবকলনীয় অপারেটরের মাধ্যমে ডিভি বাই ডিটি, a ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এই সমীকরণটা অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলছি, ত্বরণ। এটাকে যদি আমরা আর গুণ করি তাহলে আমাদের আসবে কি, বা ডিভি ইকুয়াল টু এ ডিটি, ডিভি ইকুয়াল টু আর গুণ করে দিলাম ডিভি ইকুয়াল টু এ ডিটি। এখন ধরে নিলাম যখন টি এর মান শূন্য ছিল তখন বেগ ছিল ভি নট। এরপর কিছু সময় পর যখন টি এর মান মনে করো টি ইকুয়াল টু টি একটা নির্দিষ্ট সময় বা 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 মিনিট, এখানে সেই মানটা মান অনুযায়ী, তখন অর্থাৎ টি সময় পর যে বেগটা পাবো সেটা তো শেষ বেগ, যখন শুরু হয়েছে সেটা হচ্ছে আদি বেগ, আর টি সময় পর যে বেগটা সেটা হচ্ছে আদি বেগ। 2 সেকেন্ড পর হতে পারে 5 সেকেন্ড, আবার এখানে 2 সেকেন্ড 5 সেকেন্ড, অর্থাৎ যে সময়টা কিছু সময় অতিক্রম করার পর যে বেগটা পাবো সেই বেগটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি। এটা ছিল ভি ইকুয়াল টু ভি নট আদি বেগ, এটা ভি ইকুয়াল টু ভি দ্বারা বোঝানো হচ্ছে বেগকে, হ্যাঁ সেই বেগটা কি আদি বেগ প্রাথমিক অবস্থা, তারপরে কি শেষ বেগ। তাহলে এই সময়ের মধ্যে আমাদের সমীকরণটা তৈরি করতে হবে। এই সময়ের মধ্যে বের করতে হলে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বের করতে হয় সেই ক্ষেত্রে আমাদের সমাকলন করতে হবে। আমরা ব্যবকলন শিখে এসেছি, সমাকলন কিন্তু শিখিনি। আমরা সেই সমাকলন সম্পর্কে আগে একটু আলোচনায় আসি, তারপর আমরা সমীকরণের প্রতিপাদনে যাব। ক্লিয়ার? সমাকলনটা কি, যেটাকে বলা হচ্ছে যোগজীকরণ। আমরা যেমন দেখে এসেছি যে x স্কয়ার কে যদি ব্যবকলন করি d বাই dx, তাহলে আমরা কি পেয়েছি, যদি এটা ব্যবকলন করি বলো তো, যদি এটা ব্যবকলন করি কি পাবো, পাওয়ারটা সামনে বসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে, তাই 2x। x স্কয়ার কে ব্যবকলন করলে হয় 2x, অর্থাৎ এই যে ক্ষুদ্রতম পরিবর্তন আমরা পেলাম, এটাকে যদি সমাকলন বা যোগজীকরণ বলা হয় তাহলে সেটা কিভাবে করতে হবে। দেখো যোগজীকরণের চিহ্ন হচ্ছে এই রকম f, এটা হচ্ছে যোগজীকরণের চিহ্ন। এই যোগজীকরণে এখানেও একটা যোগজীকরণ অপারেটর থাকবে, আমরা যেমন ব্যবকলনীয় অপারেটর ব্যবহার করছি d বাই dx, একই রকম যোগজীকরণ অপারেটর থাকবে। আমরা এই x স্কয়ার কে যদি বলি যোগজীকরণ করো, তার মানে x স্কয়ার dx, এটা হচ্ছে এটা একটা সমাকলন অপারেটর বা ব্যবকলনীয় সমাকলন অপারেটর বা ক্যালকুলাস অপারেটর। তাহলে আমরা এই x স্কয়ার কে সমাকলন করার নিয়ম কি, আমরা যেমন ব্যবকলন করার সময় করছিলাম কি, পাওয়ারটা সামনে বসিয়ে দিয়েছিলাম আর পাওয়ার থেকে 1 বিয়োগ করছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সমাকলন করি, এখানে যেমন পাওয়ার সামনে বসেছে, আর এইখানে হবে আমরা
একটু নিয়মটা শিখে নিই। দেখো আমরা একটু নিয়মটা যদি শিখি, এই যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটা নিয়ম হচ্ছে এরকম যে পাওয়ার যা থাকবে এই পাওয়ারের সাথে এক যোগ হবে, আর ওই জিনিসটাই আবার নিচে বলবে n প্লাস 1। ক্লিয়ার? আমাদের সমাকলনে ছিল পাওয়ারটাকে সামনে বসেছে আর পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে গেছে, আর ব্যবকলনে আর সমাকলন হচ্ছে কি এই পাওয়ার যা থাকবে পাওয়ারের সাথে এক যোগ হবে, আর ওই যোগফলটা আবার নিচে বসবে। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি, x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, তার মানে আমরা কি পেলাম x কিউব বাই 3। তাহলে আমরা সমাকলন করলে পাচ্ছে x কিউব বাই 3 আর ব্যবকলন করলে পাচ্ছে 2x। অর্থাৎ সমাকলনের কাজ হচ্ছে ক্ষুদ্রতম অংশ থেকে বৃহত্তম অংশ তৈরি করা, ক্ষুদ্রতম অংশ থেকে বৃহৎ অংশ তৈরি করা। আবার আরেকটা নিয়ম আছে যে এই সমাকলনের যদি লিমিট দেওয়া থাকে, অর্থাৎ কত সীমার মধ্যে তুমি সমাকলন করতে চাচ্ছ সেই লিমিটটা যে দেওয়া থাকে সেই লিমিটের মাধ্যমে আমরা এই মানটা বের করতে পারবো। এই সমাকলনের মাধ্যমে মনে করো এই বোর্ডে তোমার শুধু একটু ক্ষুদ্রতম ক্ষেত্র দেওয়া হলো, এই ক্ষেত্রকে যদি একটা লিমিটের মাধ্যমে সমাকলন করি, অর্থাৎ দৈর্ঘ্য কত প্রস্থ কত, এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি দিয়ে দিই একটুকে সমাকলন করে পুরো বোর্ডের ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। এরকম যদি আমাদের এখানে দেওয়া থাকে এই লিমিটটা 3 আর উপরে 2, আমাদের সবসময় হিসাব করতে হবে লিমিটটা নিচ থেকে উপরের দিকে। তার মানে 3 থেকে 2 এর মধ্যে যদি আমরা সমাকলন করি, তাহলে লিমিট সমাকলন করার জন্য করলে আমরা এই লিমিটটা আমরা এইভাবে প্রকাশ করব 2 আর এটা 3, 2 3। ক্লিয়ার? তাহলে যদি আমাদের এইভাবে লিমিট দেওয়া থাকে আমরা লিমিটটা এইভাবে বসাবো। বসিয়ে লিমিট বসানোর নিয়মটা দেখো, লিমিট বসানোর নিয়মটা হচ্ছে এই x এর জায়গায় আগে উপরের মানটা বসে, ঠিক আছে? তাহলে 2 কিউব বাই 3 সূত্রের মাইনাস 3 কিউব বাই 3। এবার এটা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে সমাকলিত মান। ক্লিয়ার? আমি আরেকবার দেখাই, ব্যবকলনটা তো তোমরা তো বুঝেছো ক্লিয়ার, সমাকলনটা আমি আরেকবার দেখাই। মনে করো এরকম x 4 dx দেওয়া আছে, এটাকে যদি আমরা সমাকলন করতে বলি তাহলে আসবে কি, এবং লিমিট যদি দেওয়া থাকে মনে করো 5 to 8, এমন যদি লিমিট দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবা? তাহলে এটা সমাকলন করলে কি হবে? কি বললাম নিয়ম, পাওয়ার যা থাকবে পাওয়ারের সাথে এক যোগ হবে আর সেই যোগফলটা নিচে বসবে। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ 4 প্লাস 1, আর আমার যে লিমিটটা দেওয়া আছে এই 5 টু 8। ক্লিয়ার? এবার আমরা মানটা বসাবো কিভাবে, দেখো x এর জায়গায় 8 বসবে, x টু দি পাওয়ার কত হলো 5, হ্যাঁ? তাহলে আমরা এখান থেকে পেলাম হচ্ছে x টু দি পাওয়ার 5 বাই 5, আমাদের লিমিট হচ্ছে 8 টু 5 টু 8। এবার আমরা মান বসাই, x এর জায়গায় 8 বসবে, তাহলে 8 টু দি পাওয়ার 5 ভাগ 5 সূত্রের মাইনাস, এবার x এর জায়গায় এই 5 বসবে, 5 টু দি পাওয়ার 5 ভাগ 5। এই তাহলে আমাদের এখানে যে লিমিট যে মানগুলো দেয়া থাকবে সেই মানগুলো কিন্তু x এর মান, তার মানে x এর জায়গায় বলি। দেখো প্রথম উপরের মানটা 8 টু দি পাওয়ার 5 বাই 5 সূত্রের মাইনাস, তারপর নিচের মানটা x এর জায়গায় 5 বসলো 5 টু দি পাওয়ার 5 বাই 5। ক্লিয়ার? তাহলে আমরা সমাকলন শিখে ফেললাম। এর আগে আমরা ব্যবকলন শিখছি, এখন সমাকলন শিখলাম। এখন আমরা দেখি এর প্রয়োগটা কিভাবে দেওয়া যায়। তোমরা এই বিষয়গুলো বাসায় একটু প্র্যাকটিস করবা, যে নিয়মগুলো শিখলে
এই নিয়মগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখবা ইজি হয়ে গেছে। এখন দেখো আমাদের ডিভি ক্ষুদ্রতম, ডিভি বলতে কি ক্ষুদ্রতম বেগ, ডিটি বলতে ক্ষুদ্রতম সময়। ক্ষুদ্রতম সময়ে যে ক্ষুদ্রতম বেগের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ সেই বেগের পরিবর্তনের হারকেই বলা হচ্ছে ত্বরণ। এই কারণে ডিভি বাই ডিটি। এটাকে যদি আমরা এই লিমিটের মাধ্যমে সমাকলন করি, দেখো লিমিটটা কোথায়, যখন টি এর মান 0 ছিল তখন বেগ হচ্ছে ভি নট, কিছু সময় পর টি হলো, যখন টি হলো তখন বেগ হলো কি ভি। তাহলে আমাদের সময় লিমিটটা কত, 0 থেকে টি, আর বেগের লিমিটটা কত, ভি নট থেকে ভি। ক্লিয়ার? সময় লিমিট, সময় শুরু হয়েছিল 0 থেকে, এখানে টি এর মান 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যেটাই বসাও, আর বেগ শুরু হয়েছিল ভি নট থেকে, শেষ হয়েছে ভি তে। তাহলে বেগের লিমিটও আমরা পেয়ে গেছি, সময়ের লিমিটও আমরা এখন পেয়ে গেছি। এখন এটাকে আমরা সমাকলন করব। সমাকলন করার জন্য আমাদের কি করতে হবে, এই উভয় দিকে সমাকলন চিহ্ন দিতে হবে। ডিভি ইকুয়াল টু এ ইন্টিগ্রেশন, বা আমরা এইভাবে লিখতে পারি এ ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে এ ডিটি। এখন দেখো এই যে ডিভি ডিটি এগুলো কি, একটা সমকলনীয় অপারেটর। এগুলো হচ্ছে একটা অপারেটর, এই অপারেটর নির্দেশ করছে কিভাবে এটাকে পরিবর্তন করো, এই এর ভিতরে যে রাশিটা থাকবে সেই রাশিটাকে পরিবর্তন করো। দেখো এখানে আছে কি এ, কিন্তু অপারেটর আমাদের কি ডিটি। আমরা ব্যাপকরণ দেখে এসেছিলাম যে অপারেটর ছিল শুধু সেই রাশিটাকে পরিবর্তন করা গিয়েছে, অন্য রাশিকে পরিবর্তন করা যায়নি। তাহলে আমরা দেখো এখানে এই অপারেটর হচ্ছে ডিটি, তাহলে পরিবর্তন হবে কি, শুধু টি টাকে পরিবর্তন করা যাবে, কিন্তু আমাদের এখানে কি টি আছে, নেই। এখানে অপারেটর কি ডিভি, তার মানে শুধু ভি কে পরিবর্তন করা যাবে, এখানে কি আমাদের ভি আছে, নেই। ভি না থাকলে এটাকে 1 ধরে নিতে হবে। আমাদের যেমন কিছুক্ষণ আগেই করলাম এক্স, এক্স এর অপারেটর ছিল ডিএক্স, এই জন্য আমরা এক্স কে পরিবর্তন করতে পেরেছি। যদি এক্স ছাড়া অন্য অক্ষর থাকে সেই ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না। যেমন x ইন্টিগ্রেশন অফ x স্কয়ার y dx, এমন যদি থাকে তার মানে শুধু এই অপারেটর আছে dx, শুধু x কে পরিবর্তন করা যাবে, y কে না। তাহলে আমরা এখান থেকে কি পাবো, x 2 আছে, x যোগ হয়ে যাবে, তাহলে 3x কিউব y বাই। ক্লিয়ার? এইভাবে আমাদের যে অপারেটর থাকবে শুধু সেই রাশিটাকে পরিবর্তন করতে হবে, অথবা আমরা ওই রাশিটাকে, আমরা যেটার অপারেটর নেই সেই রাশিটাকে বাইরে বের করে নেব, আমরা এই y টাকে বাইরে বের করে নিয়ে তারপরে x স্কয়ার আমরা dx লিখব। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি পেলাম, y থাকলো x কিউব বাই 3। ক্লিয়ার? তাহলে আমরা বিষয়টা বুঝলাম যে সমাকলন কোণটাকে কিভাবে করতে হয়। তাহলে আমরা এইখানে যদি আমরা আসি, দেখো এখানে অপারেটর কিছুই নেই, কিছুই যদি অপারেটর না, শুধু 1 কে সমাকলন করতে হবে। আমাদের এখানে লিমিট অপারেটর আছে ডিভি, তাহলে বেগের লিমিটটা কত, ভি নট থেকে ভি, বেগের লিমিট আমরা বসাবো ভি নট থেকে ভি। তারপর অপারেটর কি ডিটি, ডিটি এর লিমিট কত, 0 থেকে টি, তাহলে 0 টু টি। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিভাবে বসাতে হয়? তাহলে আমরা এখান থেকে আমরা পেলাম যে ইন্টিগ্রেশন অফ ডিভি যার লিমিট আছে ভি নট থেকে ভি, ইন্টিগ্রেশন অফ এ ডিটি যার লিমিট আছে, যেহেতু অপারেটর ডিটি এখানে অপারেটর যেটা থাকবে লিমিট কিন্তু সেটাই হবে। এখন আমরা সমাকলন করব। দেখো এই ডিভি আছে, শুধু অপারেটর আছে, আর কোনো অক্ষর নেই, শুধু অপারেটর আর যার সাপেক্ষে সমাকলন করতে হবে সেই ক্ষেত্রে সেই অক্ষরটাই পাওয়া যাবে। আমরা ব্যবহারের ক্ষেত্রে দেখছি যে কোনো রাশি না থাকে সেই ক্ষেত্রে কি জিরো হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু জিরো হবে না, যদি অপারেটর থাকে কিন্তু কোনো রাশি না থাকে ব্যবকলনে সেটা দেখে এসেছি জিরো, কিন্তু এখানে যে অপারেটর থাকবে ব্যবকলন করলে সেই রাশিটাই আমরা পাবো। দেখো এই ডিভি কে ব্যবকলন করলে শুধু ভি পাবো, আর লিমিটটা আমাদের বসাতে হবে ভি নট থেকে ভি ইকুয়াল টু, দেখো আমরা এখান থেকে a টা বাইরে বের করে নেব, ইন্টিগ্রেশন অফ 0 টু t dt, যেহেতু আমাদের অপারেটর আছে dt, এ ভিতর t তো নেই, এইজন্য a টা বাইরে বের করে নিয়ে হলো, থাকলে কি শুধু dt, তাহলে আমাদের এখানে থাকবে a, আর dt কে সমাকলন করলে শুধু পাবো t 0 টু t। ক্লিয়ার? তাহলে আমাদের দেখতে হবে কি, যে অপারেটর আছে সেই অপারেটর সাপেক্ষে যখন আমরা সমাকলন করছি সেই ক্ষেত্রে শুধু আমরা
সাইডে 1 ধরে নিয়ে অর্থাৎ কোনো ধ্রুব রাশিকে যদি আমরা ব্যবকলন সমাকলন করি, যে অপারেটরের সাপেক্ষে সমাকলন করব সেই রাশিটা আসবে। তাহলে আমরা বি এর সাপেক্ষে সমাকলন করছি, শুধু ভি পেলাম। এখানে আমরা ডিটি এর সাপেক্ষে সমাকলন করছি, শুধু টি পেলাম। ক্লিয়ার? তাহলে আমরা এবার মান বসানোর সিস্টেম তো আমরা শিখলামই কিছুক্ষণ আগে। এবার আমরা মান বসাই, বা ভি উপরের মানটা আগে, তার মানে ভি এর জায়গায় ভি বসলো, সূত্রের মাইনাস, এবার নিচের মানটা ভি নট ইকুয়াল টু এ, দেখো উপরের মানটা আগে, উপর টি এর জায়গায় পি বসলো, তারপর সূত্রের মাইনাস, টি এর জায়গায় 0 বসলো। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম কি ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এটি। সাইড চেঞ্জ যদি করে দিই তাহলে আমাদের আসবে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম সমীকরণটা প্রতিপাদন করে ফেলে দিলাম, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এটাই আমাদের প্রথম সমীকরণ, গতির সমীকরণ। আমরা পেলাম ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তাহলে তোমার ক্যালকুলাসটা কি বুঝেছো কিভাবে করতে হবে? নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, এবং সিস্টেমটা নিশ্চয়ই তোমরা অবগত হয়েছো। তোমরা এই বিষয়টাকে আবার বাসায় হাতে কলমে করবা, খাতায় নিজে নিজে করার চেষ্টা করবা। যেহেতু একটা নতুন বিষয়, এই নতুন বিষয়কে জানার জন্য বেশি বেশি করে চর্চা করতে হবে, তাহলে দেখবা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথম সূত্রটা শিখলাম যে কিভাবে সমাকলন করতে হয়, কিভাবে সমীকরণটা আমরা নবম দশম শ্রেণীতে সাধারণ বীজগণিতিক নিয়মে করে এসেছিলাম। আজকে আমরা ক্যালকুলাসের মাধ্যমে সেই রাশিটাকে প্রতিপাদন করলাম। যেখানে আমরা ইউ দিয়ে আদিবেগ ইউ দিয়ে প্রকাশ করে এসেছিলাম, সেখানে আমরা এখানে ভি নট ব্যবহার করব। একটু খেয়াল করে, প্রথমের দিকে একটু অসুবিধা হবে, তারপরে দেখবা চর্চা করতে করতে ইজি হয়ে যাবে। দেখো আমরা এবার একটা প্রয়োগ দেখি, যে সূত্রটা শিখলাম সেই সূত্র পর একটা প্রয়োগ দেখি। বলা হচ্ছে একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে দৌড়াতে শুরু করলে 10 সেকেন্ড পরে দৌড়বিদের বেগ কত হবে? কি অবস্থান থেকে? স্থির অবস্থান থেকে। বলা হচ্ছে দৌড়বিদ স্থির অবস্থান থেকে। তাহলে আমাদের স্থির অবস্থান থেকে যদি বলা হয়, আদিবেগ কি হবে? নিশ্চয় 0। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? ধরে নিলাম আদিবেগ আছে v নট ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ আমরা পেয়ে গেলাম কি এই স্থির অবস্থান থেকে। এই স্থির অবস্থান থেকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? a দিয়ে। তাহলে আমাদের দেওয়া আছে a ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার দৌড়াতে শুরু করলে 10 সেকেন্ড পর, তাহলে এটা কি t ইকুয়াল টু 10 সেকেন্ড পরে দৌড়বিদের বেগ কত হবে? তো 10 সেকেন্ড পরে যে বেগ, সেই বেগকে কি বেগ বলা হয়? শেষ বেগ। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে সেটা যদি আদি বেগ হয়, কিছু সময় পরে যে বেগটা, সেটা তো শেষ বেগ। তাহলে শেষ বেগ আমাদের বের করতে হবে v ইকুয়াল টু 1। তাহলে আমাদের দেওয়া আছে, পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম সূত্র শিখলাম কি, 1 নম্বর সূত্র আমাদের শেখা হয়ে গেছে। এই 1 নম্বর সূত্রের উপরে প্রথম প্রয়োগটা দেখলাম। প্রয়োগটা কি দেখছি, কি কি দেওয়া আছে সেগুলো উঠানো হলো, আর কি আসছে সেটা উঠানো হলো। দেখো এখানে কয়টা রাশি পেয়েছি? 4টা। এই 4টা রাশি কোন সূত্রের ভিতরে আছে দেখো তো। এই যেখানে যতগুলো সূত্র দেওয়া আছে কোন সূত্রের ভিতরে আছে? ভি নট, এ, পি আর ভি। দেখো এই 4টা রাশি শুধু এই প্রথম সূত্রের ভিতরে আছে। অন্য সূত্রের ভিতরে কিন্তু 4টা এই 4টা রাশি পাবা না। 2টা বা 3টা মিলবে, কিন্তু আরেকটা মিলবে না। পুরোপুরি 4টা মিলছে আমাদের প্রথম সূত্রের ভিতরে। তাহলে আমাদের অঙ্ক করার সময় আগে দেখতে হবে কি দেওয়া আছে, কি দেওয়া আছে সেগুলোকে তুলে নিতে হবে, আর কি আসছে সেটা তুলে নিতে হবে। এরপর আমাদের সূত্র খুঁজতে হবে। তার আগে সূত্র খুঁজতে গেলে গোলমাল পেকে যেতে পারে, অর্থাৎ গোলমাল হয়ে গেলে সেটা সূত্র ধরতেই পারবো না, তখন তোমার মুখস্থ করতে হবে অঙ্ক। আর অঙ্ক মুখস্থ করলে কখনো অঙ্ক থাকে না, আমাদের বুঝিয়ে শিখে নিতে হয়, ধরে নেওয়ার অনুধাবন থাকতে হবে। তাহলে আমাদের
এই যে যে ডাটাগুলো বসালাম এইগুলোকে বলা হচ্ছে জ্ঞান। তোমার জ্ঞান আছে কিনা ডাটাগুলো ধরার, এই রাশিগুলো হচ্ছে জ্ঞান। তুমি যদি অঙ্ক করার সময় ডাটাগুলো না দাও, জ্ঞানের মার্ক কিন্তু তুমি পাবে না। এই জন্য তোমাকে আগে আগে জ্ঞানগুলো তুলে নিতে হবে, এরপর তোমার অনুধাবন করতে হবে। তোমার জ্ঞান জানা হয়ে গেল, অনুধাবন করতে হবে যে এই রাশিগুলো কোন সূত্রের ভিতরে আছে, সেই সূত্রটা তোমার খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে অনুধাবন। তার মানে আমরা এই রাশিগুলোর উপর নির্ভর করে যে সূত্রটা লিখছি এটা হচ্ছে অনুধাবন। যদি তুমি সূত্রটা না লেখো, অনুধাবনের মার্ক কিন্তু তুমি পাবে না। তার মানে এবার আমরা এই রাশিগুলোর উপর নির্ভর করে অনুধাবন করে সূত্রটা খুঁজি, কোন সূত্রটা আমরা পাবো। তাহলে আমরা লিখলে আমরা জানি এই রাশিগুলোর উপর প্রথম সূত্রটা পাচ্ছি v = v0 + a2। ক্লিয়ার? তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম, অনুধাবন শেষ। এবার কি হবে? অনুধাবনের প্রয়োগ, পরে প্রয়োগ। তাহলে আমাদের এখানে যে ডাটাগুলো পেয়েছি সেই মানগুলো এখানে বসাই দিই। 0 প্লাস এর মান 3 ইনটু t এর মান 10, আমরা পেলাম কি 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের আদি বেগ ছিল হচ্ছে কত? 0। 0 অবস্থান থেকে সমত্বরণে চলতে শুরু করেছে, কারণ পরে যে বেগটা পাবো 10 সেকেন্ড পরে যে বেগটা পাবো সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমাদের অঙ্ক প্রথমে ডাটা তুলতে হবে। ডাটার জন্য তুমি পাবা কি 1, অর্থাৎ জ্ঞান। সেই ডাটাগুলোর উপর নির্ভর করে তুমি যে সূত্রটা লিখবা সেই সূত্রটা হচ্ছে অনুধাবন। তুমি যদি সূত্র না লিখে ডাইরেক্ট মানগুলো বসাও, অনুধাবনের মার্ক কিন্তু তুমি পাবা না। এমনকি পরের মানগুলো তুমি পাবা না, মানগুলো কোথায় বসাইলে। তাহলে আমরা জ্ঞান, অনুধাবন, আর এখানে আসলো প্রয়োগ। তাহলে এই ধরনের অঙ্ক আমরা এই জন্য আমরা 3টা মার্ক পাই, আর 3টা ভাগে 3টা মার্ক আছে। এই জন্য আমাদের ভাগগুলো খেয়াল রাখতে হবে যাতে মিস না হয়ে যায় মার্ক। তাহলে আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্রের উপর একই প্রয়োগ পেলাম। আমরা আরেকটা প্রয়োগ দেখি যে কি হবে। অন্য মান যদি অন্য কোনো কিছু রাশি চেয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব। দেখো আমরা আরেকটা প্রয়োগে আসি, প্রয়োগ 2। প্রয়োগ 2 এ বলা হচ্ছে যে একটি বস্তু স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করলো। স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করলো। তাহলে স্থির অবস্থান থেকে বলতে আদিবেগ 0। তাহলে আমরা লিখি আদিবেগ v0 = 0 মিটার পার সেকেন্ড। তোমরা সবসময় একক ব্যবহার করবা, এখানে যে রাশিগুলো বসাবা তার কিন্তু একক ব্যবহার করবা। উত্তর লেখার পরও একক ব্যবহার করবা, একক না থাকলে তোমার কিন্তু এক মার্ক কেটে যেতে পারে। তাহলে আমাদের সমত্বরণে চলা শুরু করলো। তাহলে কি দেওয়া আছে? ত্বরণ। ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই একক দিকেও অনেক সময় ত্বরণ উল্লেখ করা নাও থাকতে পারে, একক দিকে আমরা বুঝে নিতে হবে এটা কিসের মান। তাহলে আমাদের ত্বরণের মান দেওয়া আছে a = 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলা শুরু করলো। কতক্ষণ পর, তার মানে কত সময় পর, কতক্ষণ পর এর বেগ এত কিলোমিটার পার আওয়ার হবে। কতক্ষণ পর, তার মানে এটাই আমাদের জিজ্ঞাসা, এটাই প্রশ্ন। তাহলে কতক্ষণ, t = ওয়াট। আর কি দেওয়া আছে? বেগ এত হবে, কতক্ষণ পর বেগ, তাহলে সেই বেগটা কি বেগ? শেষ বেগ। তাহলে v = 396, এখানে দেওয়া আছে কি কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ার আমরা জানি বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এটাকে কিলোমিটার পার আওয়ার করে নিতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার আমরা কিভাবে করব? দেখো আমাদের রাশিটা হচ্ছে 396 কিলোমিটার পার আওয়ার। এই পার আওয়ার বলতে কি? পার বলতে কি ভাগ। তার মানে আমরা এই রাশিটাকে এভাবেও লিখতে পারি 396 কিলোমিটার আর নিচে আছে আওয়ার। ক্লিয়ার? তাহলে কিলোমিটারকে আমাদের মিটার করতে হবে। কি করতে হবে? কত মিটার 1 কিলোমিটার? আমাদের নিশ্চয় জানা আছে 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে আমরা এখন কি করব? এই রাশিটাকে 396 ইনটু, যেহেতু কিলোমিটার উপরে আমাদের এখানে 1000 দিয়ে গুণ করে নিতে হবে, কিলোমিটার মিটার হয়ে গেল।
আর নিচে কি ঘন্টা, ঘন্টাকে সেকেন্ড, ঘন্টাকে মিনিট করো, 60 মিনিটে 1 ঘন্টা, আর একে যদি আবার 60 দ্বিগুণ করি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে আমাদের কি হবে, এটা কেটে যাবে, যদি ভাগ করি আমাদের এই 36 দিয়ে যদি একে ভাগ করি তাহলে আমাদের মানটা, যে মানটা আসবে 396 কিলোমিটার পার আওয়ার, এটা আসবে 110 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বেগের মান পেয়ে গেলাম, এখানে আছে 110 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমাদের কিভাবে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হয় সেটা আমরা পেয়ে গেলাম। এটা তখন হয়ে গেল একক মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটারকে মিটার কলম 1000 দিয়ে গুণ করে ঘন্টা পার ঘন্টা, যেটা ঘন্টা মানে নিচে, ঘন্টা যখন নিচে বসানো আছে, ঘন্টাকে সেকেন্ড করে নিয়ে হলো 3600 সেকেন্ড 1 ঘন্টা বা 60 গুণ 60, তাহলে 110 মিটার পার আমরা সেকেন্ড পেলাম। এবার আমরা খুঁজবো, অনুধাবন করব কোন সূত্র ব্যবহার করতে হবে। এবার আমাদের অনুধাবনের পালা। তাহলে আমাদের ডাটা বসানো হয়ে গেল জ্ঞান, এবার আমাদের অনুধাবন। দেখো এই 4টা রাশি ওই সেই প্রথম সূত্রের ভিতরে আছে, আর কোনো রাশির ভিতরে কিন্তু নেই। তখন আমরা লিখব কি, আমরা জানি v v নট প্লাস at। এখন আমাদের বের করতে হবে কি, এই টি এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের টিটাকে সাইড চেঞ্জ করে নিতে হবে, বা at ইকুয়াল টু, বা সবার হয়তো বিষয়ে সাইড চেঞ্জ অনেক সময় ভুল করো, আমরা আগে ভি নট কে সাইড চেঞ্জ করে নিই, ভি মাইনাস ভি নট ইকুয়াল টু at, বা at ইকুয়াল টু ভি মাইনাস ভি নট। যারা পারো একবারে করবা, যারা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তারা ভেঙে ভেঙে করবা। বা p ইকুয়াল টু v মাইনাস v নট বাই a। তাহলে আমাদের v নট, v এর মান পাইছি 110, v নট এর মান পাইছি 0, r এর মান পাইছি 5। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 110 কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা পাবো 22 সেকেন্ড। তাহলে আমরা 22 সেকেন্ড পর এই বেগ অর্জন করতে পারবে ওই স্থির বস্তুটা, 22 সেকেন্ড পর এই বেগ অর্জন করবে। তাহলে আমরা এখান থেকে সময় বের করাও শিখে ফেললাম। প্রথম অঙ্কে শিখলাম শেষ বেগ, এবার দ্বিতীয়টাতে আমরা শিখলাম সময়। আমরা দুটো প্রয়োগ দেখলাম, এই টাইপের যতগুলো প্রয়োগ আছে, অর্থাৎ এই প্রথম সূত্রের যতগুলো প্রয়োগ আছে তোমাদের বইয়ে সবগুলো প্র্যাকটিস করবা, সবগুলো খাতায় করবা, তাহলে দেখবা বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। একটার মধ্যে একটা, যখন যেটা শিখবা সেই প্রয়োগটা সহজ করে নিবা আগে। আজকে আমরা একটা সূত্র শিখলাম, এই সূত্রের যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো আমরা বাসায় বসে বসে চর্চা করব, তারপর ধাপে ধাপে আমরা আগাবো। যাই হোক, আমরা আগামী দিন আলোচনা করব সূত্র নম্বর 2, যেটা দেখো এখানেও এর ভিতরে 4টা রাশি আছে। এই বিষয় নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।